নিয়োগ দুর্নীতিতে আরও একজনের জামিন, পার্থ চট্টোপাধ্যায়ের পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আবার এদিনই দাগি প্রার্থী সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করাতে হলো কলকাতা হাইকোর্টকে। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো বাংলাদেশের মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক সাক্ষাৎকার। প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি আমাদের পক্ষে কতটা উদ্বেগের, আলোচনা চলবে তা নিয়েও। কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে। দাগিদের নিয়ে সিদ্ধান্ত নিন, কমিশনকে সুপ্রিম নির্দেশ স্মরণ করালো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দাগিদের নিয়ে সর্বোচ্চ আদালত কি বলেছিল আরেকবার মনে করিয়ে দিল। পার্থর পর কল্যাণময়, নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পেলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। বাংলাদেশের মাটি জঙ্গিদের ঘাঁটি, এবিপি আনন্দে বিস্ফোরক। আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আজকে কি বলেছেন এই আলোচনায় আপনাদের সামনে রাখবো। এবং তিনি বলছেন ইউনূসের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মদত যোগাচ্ছে জঙ্গিরা, বিস্ফোরক দাবি করেছেন। এই দাবিও আপনাদের সামনে রাখবো। কিন্তু শুরুতে যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট স্পষ্ট স্মরণ করিয়ে দিল দাগিদের নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছিল, কি নির্দেশ কমিশনকে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট বলছে যে দাগি তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। মনে করিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। আরো বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যাতে অযোগ্য কেউ নিয়োগে অংশ নিতে না পারেন। এই মন্তব্য আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি করেছেন। কিন্তু আমি শুরুতেই সজল ঘোষের কাছে এই কারণে আসতে চাইবো, আমি জানি না এটা আমাদের দুর্ভাগ্য বলবো নাকি বিচিত্র একটা দৃশ্য বলবো, যে কলকাতা হাইকোর্টকে মনে করিয়ে দিতে হচ্ছে সজলদা এই দুর্নীতির প্রশ্নে বারে বারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে, কমিশন থেকে শুরু করে পর্ষদ, রাজ্য সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। কেন দাগিদের সুযোগ দেওয়া হচ্ছে, কেন অ্যাডভোকেট জেনারেল নিজে প্রশ্ন করছেন, এই প্রশ্নের মুখে পর্যন্ত পড়তে হয়েছে। সেখানে কলকাতা হাইকোর্টকে কেন স্মরণ করিয়ে দিতে হবে যে দাগিরা যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন? আমার বক্তব্য হচ্ছে এই প্রশ্নটা আমাকে করে কি লাভ? এই প্রশ্নটা তো আপনার মনিদাকে করা উচিত। এই প্রশ্ন তো তাকে করা উচিত যে হাইকোর্ট কার উদ্দেশ্যে মনে করাচ্ছেন, রাজ্য সরকারের উদ্দেশ্যে। তো রাজ্য সরকারকে যারা সমর্থন করে তারা দেবে। এই প্রশ্ন তো আমাদেরই, যেটা আজকে বিচারপতি বলেছেন সেই প্রশ্নটা আমাদের মনের প্রশ্ন, সেটা আমাদের কথা, সেটা আজকে উনি বলেছেন। এই প্রশ্নের উত্তর আমি কেমন করে দেবো? এই প্রশ্নের উত্তর মনিদা এখানে বসে আছেন, মনিদা দিন না। আমি বলছি মনিদার কাছে আসবো, এই প্রশ্নের দিতে হবে। আমি বলছি এই স্বাভাবিক এবং সঙ্গত কথা বলেছেন। এবং আমরা যেটা বুঝতে পারছি সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে এদের কোনোভাবে চাকরি দেওয়ার উদ্দেশ্য নেই, কারণ চাকরি দিলে মাইনে দিতে পারবে না। নির্বাচন আসছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়াতে হবে। হ্যাঁ, যারা চাকরি এই মুহূর্তে চাকরি করছেন তাদের মাইনেই সন্দেহ, আরও নতুন চাকরি কারোরই হবে না। এই গ্যারাকলে এই যে একটা নতুন করে আইনি জটিলতা সৃষ্টি হলো, এতে করে এই যে 25 সালের যত পরীক্ষার্থী আছে সেই পরীক্ষাটা না আবার বাতিল হয়ে যায়। আজকে আমার মনে সেই সন্দেহ হচ্ছে। এটা তো একটা চ্যালেঞ্জ ছিল। আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসছি, চ্যালেঞ্জ ছিল যে একটা অভিযোগ মুক্ত একটা নিয়োগ প্রক্রিয়া এতবার সুপ্রিম কোর্ট মানে বারে বারে ভর্ৎসিত হওয়ার পর এটা তো কার্যত একটা অগ্নি পরীক্ষা ছিল। আমি বলি তাতেও কি ব্যর্থ হচ্ছে কমিশন? একের অন্তত 3টে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, যা শুনানি হচ্ছিল আজ। দেখুন, যাদের মামলা করার অভ্যেস, আমি বলবো সঙ্গত কারণে মামলা করা আর একটা মামলা করা মাইলেজ নেওয়ার জন্য আর একটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য, সেটা অন্য জিনিস। আমি বলছি যে আগে যে আপনি মনে করছেন কোর্ট মনে করছে না, কিন্তু কোর্ট মনে করছে না বলেই কোর্টকে মনে করিয়ে দিতে হচ্ছে কমিশন থেকে সুপ্রিম কোর্ট কি বলেছিল মনে করিয়ে দিচ্ছি। আমি বলছি দেখুন, আগে মাস্টার মশাইদের যে চাকরি নিয়ে 26,000 গেল, অতি ন্যাক্কারজনক। আমরা একদম স্টুডিওতে বসে বিভিন্ন জায়গায় বলেছি এইরকম একটা দুর্নীতির সঙ্গে কোনো সময় মানে আপোষের তো ব্যাপারই নেই। এটা নিন্দা সবাই করেছে, আমরাও করেছি, এখনো করছি। এটাও বলুন যে এই দাগিদের হয়ে তো হাইকোর্টে সওয়াল করা হয়েছিল। দাঁড়ান, এই হাইকোর্টে সওয়াল করা হয়েছিল বলে সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছিল যে এই দাগিরা কোন নয়নের মণি যে তাদের হয়ে অ্যাডভোকেট জেনারেলকে সওয়াল করতে হয়। না, তাহলে আপনি সেই
একদম পুরনো ইংরেজ আমল থেকে টেনে নিয়ে কেন আসা ইংরেজ হবে না। আমল একটা থেকে জিনিস আনবে? কথা আরে হচ্ছে, এ তো শিক্ষা আর দুর্নীতি বলছি নিয়েই তো, কথা বলছে। দুর্নীতি তো হয়েছে, করাপশন তো হয়েছে, তৃণমূলের আরে বিভিন্ন লোক কথা corruption হয়নি, জড়িত। সরকার পয়সা আজকে খরচা করে, আপনারা আবার ট্যাক্সের পয়সা বলতে দিন, খরচা করে। আজকের দিনে সরকার দাঁড়িয়ে আমাদের আজকের দিয়েছে। নামটা এলো কিভাবে? আমি বলছি যে ঘটনাগুলো আগে আমরা দেখেছিলাম তাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না কার খাতা, মিরর ইমেজ, অনেক কিছু প্রশ্ন সেগুলোর মধ্যে ছিল। বেশ। এই পরীক্ষাটা হওয়ার আগে এই যে আজকে যারা মামলা করেছেন সেই রকম কিছু আইনজীবী তারাও মামলা করেছেন যে এই ক্যান্ডিডেটগুলো টেন্টের এই ক্যান্ডিডেটগুলো বসার অযোগ্য। সেইখানে কোর্ট মানে মনিটরিং করে ভেরিফাই করে বলেছে না এইগুলোকে বসা যাবে না। মনে আছে আপনার কল্যাণ ব্যানার্জি অ্যাপিয়ার করেছেন সেই মামলায়, সেখানে বলেছে করা যাবে না। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে যখন মনে হলো যারা পরীক্ষায় বসছে তাদের মধ্যে আর কেউ পরীক্ষায় বসার অযোগ্য নয়, এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের ধারণা পরীক্ষায় বসবে কিভাবে এটাই তো এক সেকেন্ড আমি বলছি দাগিরা পরীক্ষায় বসে যারা অভিযোগটা হচ্ছে তারা কলড ফর ভেরিফিকেশন লিস্টে আমি বলছি আজকে যারা মামলা করেছে এরা দাগি কি করে বসলো? তারা তো পরীক্ষার আগেই তো মামলাটা করেছিল যে এই দাগি, তারপরে তো ভেরিফিকেশনটা হলো, তারপরে তো বসলো। এইবার যদি বসে থাকে এখানে খুব সহজ ব্যাপার, সেটা হচ্ছে দেখবেন প্রত্যেকের কাছে একটা করে কপি আছে, এখানে কোনো আর পাওয়া যাচ্ছে না, ও কিছু সাপ্রেস করবে এইসব ব্যাপারগুলো কিন্তু নেই। ফলে যদি সেরকম কেউ দাগি থাকে সেগুলো কোর্টের কাছে আছে, যারা মামলা করছে অভিযোগ আছে। কিন্তু আমি এখানে কলতান দাশগুপ্তের কাছে আসবো, আমার সে একই প্রশ্ন, এত গঙ্গা দিয়ে জল গড়িয়ে যাওয়ার পরেও ফের সে একই প্রশ্নগুলো ঘুরে ফিরে কেন আসছে কলতান? গঙ্গা দিয়ে জল গড়িয়ে গেছি কিন্তু এখন আর সারদা টারদা নেই তো, তাহলে এখন টাকা তোলার ব্যবস্থা কি হবে? সুদীপ্ত সেন জেলে আছেন বলে এখন আর ছবি বিক্রি করেও তো টাকা আসছে না দলে। ফলে দলে যদি টাকা তুলতে হয় তাহলে আবার ওই দাগি ক্যান্ডিডেটদের কাউকে ইডাব্লিউএস, কাউকে প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদি জোগাড় করিয়েই তো ব্যবস্থা করানো হচ্ছে। এই যে তৃণমূলের নেতা এতগুলো কথা বলছিলেন যে যাদের মামলা করার অভ্যেস, আচ্ছা বিচারপতি তাহলে এই রায় দিচ্ছেন কেন? তাহলে কি বলতে চাইছেন? যাদের মামলা করার অভ্যেস বলে উনি টোন করছেন সেই চাকরি প্রার্থীদের যুক্তি বিচারপতি শুনছেন কেন? সেই অনুযায়ী কেন কথা হচ্ছে? আমি একটা কথা বলি মনিদা, দেখতে ভালো লাগে না যে আমার রাজ্যের সরকারের হয়ে যে আইনজীবী সুপ্রিম কোর্টে যাচ্ছে লাইভ স্ট্রিমিং এ, তাকে অপমানিত হতে হচ্ছে, এটা দেখতে ভালো লাগে না। তিনি আমার উল্টো রাজনৈতিক মতের হতে পারেন, কিন্তু আপনি তো দেখেছেন রাজ্য সরকারের আইনজীবীদের কিভাবে অপমানিত হতে হয়েছে সুপ্রিম কোর্টে। কেন হতে হলো? কারণ তিনি দুর্নীতি আড়াল করার চেষ্টা করছেন। একটা লাইন শুনে কলতান বলছি তোমার ফেভারিট বলছি, আমি বলছি যারা আমার আমি বলছি যারা এই করাপশনের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত সরকার কেন চিহ্নিত করছে না? আবার কমিশন কেন চিহ্নিত করছে না? তাহলে আরে কমিশন কেন চিহ্নিত করছে না? মানে আমি চুরি করি দুজনে একসঙ্গে বলে কারোর কথা শোনা যাবে না। তার মানে মণিশঙ্কর চট্টোপাধ্যায় এই এবিপি আনন্দ স্টুডিওতে বসে কার্যত মেনে নিচ্ছেন যে একটা, আমি আবার বলছি, অভিযোগ মুক্ত একটা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার যোগ্যতা স্কুল সার্ভিস কমিশনের নেই। এইটা তার মানে বলতে চাইছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়। তার কারণ সেই এসএসসি মামলা হয়েছে আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটা পরীক্ষার্থীর থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে বিচারপতি অমৃতা সেনের এই নির্দেশ। কারণ আজকে দেখতে হবে যে টেন্টের যে লিস্ট বেরিয়েছিল, যেটা ভুল বলছিলেন, সেটা রোল নাম্বার আর নাম শুধুমাত্র দেওয়া হয়েছিল। এরকম বাংলায় অনেক জনের নাম একই নাম আছে, সেখানে কেন অ্যাড্রেস দেওয়া হয়নি, কেন তার সাবজেক্ট দিয়ে তার লিস্ট বার করা হয়নি, সেই নির্দেশটি কিন্তু আজকে বিচারপতি অমৃতা সেনা দিয়েছেন। সে এই নির্দেশটা এই তালিকা বার করতে হবে। আর এই জায়গাতে আসতে হবে যে যেখানে দুর্নীতি হয়েছিল সেখানে এসএসসি আবার পরীক্ষা নিয়ে আবার দুর্নীতি করেছেন। কারণ এটাই এসএসসির কাজ। কারণ যে শিক্ষককে আমরা সমাজের মেরুদণ্ড বলি, সেই সমাজের মেরুদণ্ডে সেই মেরুদণ্ডে দুর্নীতি করেছেন এই এসএসসি এবং রাজ্য সরকার। দাগিদের হয়ে কে দাঁড়িয়েছিল? দাগিদের হয়ে রাজ্য সরকার দাঁড়িয়েছিল। ফার্স্ট সিঙ্গেল বেঞ্চে হেরেছিলেন, তারপরেও তাদের মাথা ব্যথা হয়নি, আবার ডিভিশন বেঞ্চে গেছিলেন এবং ডিভিশন বেঞ্চেও হেরেছিলেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল একজন দাগি যদি থাকে তাহলে পরীক্ষা কিন্তু বাতিল হবে, কিন্তু একজন দাগিও কিন্তু এখানে ছিলেন এবং আজকে তার বাতিল হয়েছে। আর সে জায়গাতে ভাবতে হবে যে শয়ে শুধু না, আজকে দেখুন যে শিক্ষকদের শিক্ষাঙ্গনে শিক্ষা দান করার কথা ছিল চক ডাস্টার নিয়ে, পার্থ চট্টোপাধ্যায়ের পর জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, যিনি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তিনি, জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। সিবিআই মামলায় জামিন পেয়েছেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা আর এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পরপর তারা সকলে জামিন পেয়ে গেলেন।
তার মানে বিষয়টা সজলদা এই জায়গায় দাঁড়াচ্ছে, দুটো ছবিটা আমি দর্শকদের বলবো কল্পনা করুন। একদিকে হচ্ছে নিয়োগ দুর্নীতির কারণে যারা বছরের পর বছর যাদের নষ্ট হয়ে গেল, যাদের চাকরি চলে গেল, আজও তারা রাস্তায় রয়েছেন। আমি উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছিলাম, উত্তরকন্যা অভিযান তারা করছেন, ফ্রেশার থেকে শুরু করে চাকরি হারারা তারা রাস্তায় রয়েছেন। আর যাদের জন্য তাদের এই পরিণতি হলো, একের পর এক সজলদা তারা জামিনে বাইরে বেরিয়ে আসছেন। আমি বলছি জামিনটা একটা স্বাভাবিক বিষয়, তারা কেউ মানে বেকসুর খালাস হয়ে যায়নি। 3 বছর আটকে ছিলেন, হ্যাঁ, তথ্য প্রমাণ যেটা প্রডিউস করা হয়েছে, চার্জশিট হয়েছে। এবার জামিনটা তীর্থঙ্কর ঘোষ প্রায় উনিই সব কটা জামিন দিয়েছেন, সেটা তার বিচার্য বিষয়, তার মধ্যে আমি যাব না। আমি যেটা কথাটা বলছি, প্রথম কথা হচ্ছে যে একজন উকিল হয়ে তিনি বলছেন যে মামলা করা যাদের স্বভাব, আর এই স্বভাব আছে বলে তো আপনার আপনি এই কথাটা বলছেন, যারা মামলা মিটতে দেয় না বলে অভিযোগ করে মানুষ। আমি বলছি যে আপনি আমাকে একটা কথা বলুন, উনি বলেছেন যে এই চোরেররা যখন প্রমাণিত, এসএসসি যখন চোর হিসেবে প্রমাণিত, তাহলে কেন তাদেরকেই পরীক্ষা করার দায়িত্ব দিল? এই কথাটা ভ্যালিড। এবার এটার উত্তর কোর্ট ছাড়া কেউ দিতে পারবে না। এটাও মনিদা মেনে নিচ্ছেন যে এসএসসি একটা দুর্নীতিগ্রস্ত সংস্থা হয়েছে। আমি বলছি এই দুর্নীতির মাসুল যাদের গুনতে হয়েছে, যাদের আবার পরীক্ষায় বসতে হয়েছে এবং ফুল মার্কস পাওয়া সত্ত্বেও যারা ভেরিফিকেশনে ডাক পাননি, আজকে যখন তারা এই খবরটা শুনছেন, যাদের জন্য তাদের চাকরি গিয়েছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতন মানুষরা তারা জামিনে মুক্তি পাচ্ছেন, তাদের কি প্রতিক্রিয়া দেখুন। তাহলে কি চাকরি চুরি হয়নি? এই চাকরি চোর পার্থ সুবীরেশ, তারপরে আজকে কল্যাণবাবু, যিনি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তিনি ছাড়া পেলেন, জামিন পেলেন, নিশ্চয়ই জামিন পাওয়ার অধিকার আছে। তাহলে কি চাকরি চুরি হয়নি? তাহলে আমাদের আবার কেন পরীক্ষায় বসালো? মহামান্য কোর্টের প্রতিও আমাদের আবেদন, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি ফেরান। একজন যোগ্য বঞ্চিত হলে সংঘাত বাঁধবে। আমরা যতক্ষণ জীবিত আছি, একজন যোগ্য যদি বঞ্চিত হয় এসএসসি 2016 প্যানেলের, সংঘাত বাঁধবে। তাতে জীবনে যা লেখা আছে তাই মেনে নেব। দেখুন, দুদিকেই কিন্তু দীর্ঘসূত্রিতার অভিযোগ। একদিকে হচ্ছে তদন্তকারী সংস্থা, তদন্তে দীর্ঘসূত্রিতার জন্য নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিগ শটসরা একের পর এক জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন। অন্যদিকে বছরের পর বছর তীর্থের কাকের মতন অপেক্ষা করে থাকেন চাকরি প্রার্থীরা, কিন্তু একটা অভিযোগ মুক্ত নিয়োগ প্রক্রিয়া সেটা কমিশন করতে পারে না। মনিতা না, আমি বলছি কমিশন যে অপদার্থতা সেটা প্রমাণ হয়েছে আগে, এটা নতুন করে বলতে হবে না। কিন্তু আমি বলছি সব কিছু কমিশনের উপর দায়িত্ব দিলে হবে না। আমি বলছি শুধুমাত্র কিছু মামলা হাইলাইট হবে, পেপারে ডেলি উঠবে, আর প্রচুর লিটিগেন্ট তারা সাফার করবে, জুডিশিয়ারিকে এক্সপিডিয়েট করতে হবে মামলাগুলো। এই যে মামলা টেন্টেড হয়েছে বলছেন, আজকে যদি মনে করে খুব তাড়াতাড়ি সেগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব, যেহেতু এই পরীক্ষাটা স্বচ্ছ পরীক্ষাটা হয়েছে, কে টেন্টেড কে আনটেন্টেড সেটা তো এখানে প্রশ্ন, পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে হচ্ছে প্রশ্ন। সেইটাকে দিয়ে পরে এক সপ্তাহের মধ্যে ডিসপ্লে করতে হবে, সেইটাকে রেখে দিয়ে বছরের পর বছর টেনে যেতে হবে, সেটাকে ঠিক করতে হবে। না, আমি কোর্টের কথা বলছি, কোর্টেরও দায়িত্ব আছে একটা ডিসপ্লে করা, সব কিছু দায়িত্বটা লিটিগেন্ট কমিশনের দায়িত্ব পালন করুক, কোর্টকে এখানে আসতেই হবে না। তাহলে এসএসসি যদি পরীক্ষাটা ভালোভাবে নিত, সে যদি মিরর ইমেজটা দেখাতো, কাউকে কোর্টের দরজায় যেতে হতো না। আমি অতীতের কথাই বলছি, মিরর ইমেজটা এখনকার মিরর ইমেজের প্রবলেম নেই, দাগিদের আবার পরীক্ষায় বসতে দিয়েছে বলে তাহলে আজকে কোর্টকে ঢুকতে আমি তো আজকের কথা দিয়ে অনলাইনে সময় শেষ, সময় শেষ, সময় শেষ। বোতল ছিল, স্বচ্ছ পেন ছিল, কিন্তু পরীক্ষাটা স্বচ্ছ ছিল না। আজকে যে জায়গাতে ছাত্রছাত্রীদের নামিয়েছেন সেটা বলার মুখে নেই। আজকে শিক্ষা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, সেই অন্ধকারটাই রেখে দিয়েছেন এই রাজ্য সরকার। এবিপি আনন্দে এক্সক্লুসিভ ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন জঙ্গিরা বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে, বিস্ফোরক দাবি করছেন আসাদুজ্জামান খান কামাল। শুধু তাই নয়, এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি একথাও বলছেন যে বাংলাদেশে যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে তার পেছনে রয়েছে, নেপথ্যে রয়েছে আমেরিকা। ষড়যন্ত্র করা হয়েছে হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। বাংলাদেশের সেনাবাহিনী সঠিক কাজ করেনি, সঠিক তথ্য দেওয়া হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আমি শুরুতে আপনাদের দেখাবো এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি কি বিস্ফোরক দাবি করেছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, এই পুরো পরিস্থিতির জন্য কোনো বিদেশি শক্তির কি হাত আছে? পাকিস্তান বা আমেরিকা, তাদের কোনো কি হাত আছে আপনার মনে হয়? দেখুন, সরাসরি সামনে যারা আসছে আপনারা সবাই দেখছেন, পাকিস্তান সরাসরিতে বলেছেন যে আমরা 71-এর প্রতিশোধ নিলাম। আজকে পাকিস্তানের সামরিক বাহিনীর মানুষ, সামরিক বাহিনীর জেনারেল সাহেবরা প্রতিনিয়ত বাংলাদেশে আসছেন। পাকিস্তানের যে আইএসআই গোয়েন্দা সংস্থা,
সে বাংলাদেশেই একটা অফিস করে সেখানেই কাজ করছেন এবং ক্যান্টনমেন্টের ভিতরেই নাকি শুনছি তাদের অফিস। আপনারা তাহলে এটা তো স্পষ্ট যে পাকিস্তান যে কে বসেছে, পাকিস্তানের যারা সহযোগিতা করেছিল লিবারেশন ওয়ারে, তাদের দ্বারাই আজকে দেশ নিয়ন্ত্রিত হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে আমরা দেখেছি অনেক কিছু হয়েছে, মানে আমেরিকারও কি হাত ছিল মনে হয়? দেখুন, সেন্ট মার্টিন দ্বীপটা এমনই এক দ্বীপ যেটা কৌশলগত কারণে অনেকেরই নজর ছিল। আপনি যারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, তাদেরও একটা এই ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন যে আমি যদি সেন্ট মার্টিন, চট্টগ্রাম পোর্ট ছেড়ে দিতাম তাহলে হয়তো আমি অনেক দিন থাকতে পারতাম, জনগণের সেবা করতে পারতাম। আজকে দেখেছেন উনি আজকে এই অবৈধ সরকার মানে চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য পোর্ট মানে পাকাপোক্তভাবে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছে। এগুলিও মানে আজকে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, একটা জিনিস বলুন, আজকে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলছেন আপনি, আমাদের ভারতবর্ষে যে ধরনের জঙ্গি কার্যকলাপ হচ্ছে সেই জঙ্গিরা কি বাংলাদেশের মাটি ব্যবহার করছে? এখন কি মনে হচ্ছে জঙ্গি অ্যাক্টিভিটি ভারতকে বিপদে ফেলার জন্য কি বাংলাদেশের মাটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে? আমি আপনাকে একটা কথা বলি, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কি ফলো করেছি? আমরা জিরো করাপশনের এগেইনস্টে, টেররিস্টদের এগেইনস্টে আমরা জিরো টলারেন্স নীতি ফলো করেছি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের 1 ইঞ্চি জমিও আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী, কোনো টেররিস্টদের আস্তানা হতে দেব না। এবং আমাদের 1 ইঞ্চি জমিতে বসে অন্য দেশে যে মানে টেররিস্ট অ্যাক্টিভিটিস করবে, বিচ্ছিন্নতাবাদীর মদত দেবে, সেইগুলো আমরা হতে দেব। আজকে আপনি বলছেন যে পাকিস্তানের মদত আছে কিনা, এই জঙ্গি দেশ হিসাবে পাকিস্তান অলরেডি মানে স্বীকৃত হয়ে গিয়েছে, সেটা আপনারা দেখেছেন। লস্কর-ই তৈয়বা বলে অনেক ধরনের মানে জঙ্গি সংগঠন পাকিস্তানে রয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশও বেশ কিছু জঙ্গি সংগঠনের মানে আস্তানা গড়ে উঠেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমস্ত আস্তানা আমরা গুড়িয়ে দিয়েছি, সমস্তগুলির আমরা জেলখানায় ভরে রেখেছিলাম। সেই জেলখানার থেকে তাদের বের করে নিয়ে এই সরকার বের করে নিয়ে ছেড়ে দিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় তারা আস্তানা গেড়ে আবার নিজস্ব একদম সদরূপে তারা প্রকাশ্যে তারা তাদের অফিস চালিয়ে এবং তাদের মতদর্শের লোককে একত্রিত করছে, তারা আবার বাহিনী তৈরি করছে, বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা শুধু বাংলাদেশ না, এটা মানে যেখানেই তাদের প্রয়োজন সেখানেই তারা নিয়ে যাবে, এই জন্যই তারা এগুলি তৈরি করছে। কাজেই ভারতের বিরুদ্ধে যে আর যাবে না, এইটা আমি কিভাবে বলবো, আমি তো নিশ্চিত তারা শুধু বাংলাদেশে নয়, তারা ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতও যাবে, যেখানে তাদের মানে সেই লাগবে, প্রয়োজন হবে, সেখানেই তারা যাবে। আমি শুরুতে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসব। আমি একটা অংশ শোনালাম, কতটা উদ্বেগজনক বলে আপনার মনে হচ্ছে ব্রিগেডিয়ার দাস? শুধুমাত্র জঙ্গিরা বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে এই কথাই তিনি বলছেন না, আসাদুজ্জামান খান কামাল এটাও বলছেন যে আইএসআই বাংলাদেশে অফিস বানিয়ে কাজ চালাচ্ছে। একদিকে হচ্ছে বাংলাদেশ ঢাকার ক্যান্টনমেন্ট শহরে অফিস বানিয়েছে তারা, একদিকে হচ্ছে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান। আমি বলছি পাকিস্তানের জঙ্গি সংগঠন কিভাবে আমাদের দেশে নাশকতার ষড়যন্ত্র করেছে, এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর একের পর এক চমকে দেওয়ার মতো যে তথ্যগুলো সামনে আসছে তা থেকে পরিষ্কার বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির জন্য এই মুহূর্তের ছবিটা কতটা উদ্বেগজনক, ভারতের জন্য কতটা উদ্বেগজনক। হ্যাঁ দেখুন, উনি যেটা বললেন এটা আমরা আগেও শুনেছি। ওনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে একবার বলেছিলেন সাদা চামড়ার লোক একটি দ্বীপ চেয়েছে, আমি দিচ্ছি না বলে হয়তো আমাকে তারা তাড়াবে, এবং সেটাই হয়েছে। এই রেজিম চেঞ্জ আমেরিকার নতুন পলিসি না, বহু জায়গায় পৃথিবীতে বহুবার করেছে। আমরা ইরানে দেখেছি, ইরাকে দেখেছি, আমরা আরও অনেক দেশে দেখেছি, এখনও দেখছি আমরা। তো এইবার হচ্ছে যে কখনো ড্রাগের নামে, কখনো নিউক্লিয়ার বোমের নামে, কখনো কেমিক্যাল ওয়ারফেয়ারের নামে তারা এটা করতে থাকে। এবং সেইখানে কি হচ্ছে, আমেরিকার একটি ঘনিষ্ঠ বন্ধু, দুটি ঘনিষ্ঠ বন্ধু আছে পৃথিবীতে, একটা ইসরায়েল, একটা পাকিস্তান। এবং পাকিস্তান এইটার পুরো ফায়দা উঠিয়েছে, আগেও উঠিয়েছে। যখন ভারতের বিরুদ্ধে আফগানিস্তান আর রাশিয়ার কোল্ড ওয়ারটাকে ভাঙছিল আমেরিকা, তখন ভারতের বিরুদ্ধে কাশ্মীরে, এইবার বাংলাদেশের মাধ্যমে এটাতে ফায়দা উঠিয়েছে। এবার যেটা আপনারা বলছেন সেটা দেখুন, আইএসআই এর বড় বড় ব্রিগেডিয়াররা ঘুরে গেছে, কিছুদিন আগে জেনারেল মির্জা ঘুরে গেছে, আজকে নেভি চিফ পাকিস্তানের বাংলাদেশে আছেন। তো এই ব্যাপারগুলোতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাকিস্তান, আমেরিকা বা চীন বা দুজনেরই দুরকম লাভের জন্য বাংলাদেশের বিরুদ্ধে এখন যে অগণতান্ত্রিক সাময়িক সরকার রয়েছে
তারা পুরোপুরিভাবে ভারতের বিরুদ্ধাচরণ করছে। এইবার আপনি একটা কথা জিজ্ঞেস করেছেন কতটা উদ্বেগ ভারতের জন্য। আমি আপনাকে বলবো যে ভারতের এটাতে অস্বস্তি, বিরক্তি হতে পারে বা উদ্বেগ নেই, কারণ বাংলাদেশ একদম পা থেকে মাথা অবধি আপনি যদি দেখেন ভারত দিয়ে ঘেরা আছে, কখনো পশ্চিমবঙ্গ, কখনো বিহার, কখনো আসাম, কখনো মিজোরাম, কখনো ত্রিপুরা, এবং তলায় বঙ্গোপসাগর। উনি একবার বলেছিলেন যে ওনারা নাকি বঙ্গোপসাগরের একমাত্র গার্জিয়ান। আমাদের দেশের যদি দুটো নিউক্লিয়ার সাবমেরিন জলে ডুব মারে আর এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ভেসে আসে, ওনাদের এই গার্জিয়ানগিরি বেরিয়ে যাবে, আমি আপনাকে বলে রাখছি। কারণ পাকিস্তানের অন্য গল্প, পাকিস্তানে ইরানের সাথে বর্ডার আছে, আফগানিস্তানের সাথে বর্ডার আছে, পাকিস্তানে ইন্ডিয়ার সাথে বর্ডার আছে, চায়নার সাথে বর্ডার আছে, বাংলাদেশের কারোর সাথে বর্ডার নেই। বাংলাদেশকে ঘিরে রেখেছে ভারত চারদিক দিয়ে। তারা এই বেয়াদবি যেটা করছে, ভারত কিছুদিন সহ্য করেছে, তারপরে ভারত চিকেন নেক এরিয়াতে যখন এনাদের প্রধান উপদেষ্টা নিজে বলেছেন এবং নানান রকম ভাবে নানান উপদেষ্টা বলেছেন, কিছুদিন আগেও আমরা শুনতে পেয়েছি এই সমস্ত কথাবার্তা, বৃহত্তর বাংলাদেশের ম্যাপ ছাপানো হয়েছে, তখন ভারত কিছু ইকোনমিক মেজার নিয়েছে। ভারত যুদ্ধে যেতে চায় না, ভারত নিজেকে প্রোটেক্ট করবে। এবং এই জায়গায়, এই অঞ্চলে 1971-এ যখন ভারত অনেক কমজোর ছিল, তখনও আমাদের প্রধানমন্ত্রী শোনেননি আমেরিকার কথা। এখন তো প্রশ্নই আসছে না ভারত। ঠিক, আমি বলছি একটা তো ঠিকই যে মানে ভারত এইরকম একটা পরিস্থিতির মোকাবিলার জন্য স্বয়ং সম্পূর্ণ, সে নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু উদ্বেগের জায়গা হচ্ছে যখন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেন যে বাংলাদেশে বর্তমানে যে নৈরাজ্য তার পেছনে সুপার পাওয়ার আমেরিকা রয়েছে। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে রায় এই দুদিন আগে ঘোষণা হলো একেবারে ফাঁসির সাজা, তা নিয়ে কি বলছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে। দেখুন, যখন এই রায়টা দেওয়া হলো তার পরপরই আপনার সঙ্গে আমাদের ফোনে যোগাযোগ হয়েছিল, আপনি জানিয়েছিলেন যে ক্যাঙ্গারু কোর্টে এটার বিচার হয়েছে। কেন আপনার মনে হচ্ছে যে এই যে বিচারটা হয়েছে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট কেন বলছেন? কার বিচার করবে? বঙ্গবন্ধুর কন্যা যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন, পার ক্যাপিটা ইনকাম যেখানে $700 ছিল সেখান থেকে 3000-এর কাছাকাছি নিয়ে গিয়েছেন, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে, তার বিচার করবেন। আরো একটু যদি পিছনে ফিরে চান, এই কারা এরা বিচার করলো? আপনি এই যে মানে 5ই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো, একটা মেটিকুলাস ডিজাইন, যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এটা এমনি এমনি হয়নি, এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি। আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো, কোনো কোটাই থাকবে না। আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলন শেষ হয়নি। ওই সময় শেখ হাসিনা এবং আপনাকে দেশ ছাড়তে হলো কেন? কি পরিস্থিতি তৈরি হলো? প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন কেন? সেই সময় আমি যদি এইটা বলি, আমাদের একটা ষড়যন্ত্র যেটা হয়েছিল, অনেক কিছু আমাদের ফেইলিউর ছিল। আমরা যদি আরেকটু মানে কথা বলি, তাহলে দেখবেন আমাদের সেনাবাহিনী তার সঠিক কাজটি করেননি। আমাদের অন্যান্য যে সমস্ত বাহিনী ছিল তারা সঠিক ইনফরমেশনটা দেয়নি। এইগুলির পরেও মানে প্রধানমন্ত্রী দেখলেন যে যেহেতু উনি হলেন এই দেশের মানুষের জন্য কাঁদেন, তার বাবা মা আপনি জানেন 15ই আগস্টে তার বংশের সবাইকে শেষ করে দিয়েছিলেন, শুধু তিনি এবং তার ছোট বোন বেঁচে ছিলেন, এবং তিনি আর কোনো হত্যা হোক, আর কোনো রক্ত ঝরুক, এটা তিনি চাননি। সেই জন্যই তিনি মানে ক্ষমতার থেকে সরে গিয়ে তিনি ভারতে যে চলে আসলেন। আমি রাধেগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। তার মানে আপনি যদি আসাদুজ্জামান খান কামালের এই গোটা বক্তব্যটা শোনেন, একটা বিষয় কিন্তু তিনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান এবং তারপরে এই রায়, পুরোটা এক সূত্রে গাঁথা। আমি বলছি এই মুহূর্তে তাহলে বাংলাদেশ রয়েছে কাদের হাতে? না, এটা তো পরিষ্কার, বাংলাদেশ এখন আর যেটার জন্য বাংলাদেশ গর্ব করতো, আমরাও গর্বিত ছিলাম যে সেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, মহিলাদের শিক্ষা হয়েছে, মেয়েরা অনেক বেশি শিক্ষিত, তারা আন্দোলনের মধ্যে আসছে। এখন সংরক্ষণ বিরোধী যে আন্দোলনটা ঘটেছিল সেটা এক ধরনের জেনজি আন্দোলন বলা যেতেই পারে। শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না বলে রাস্তায় পথে নেমেছিল, পরে সেটাকে দেখলাম হাইজ্যাক করে নিয়েছে এই মৌলবাদীরা, তারা, এবং তাদের পেছনে শুধু
আইএসআই ছিল বলে আমি মনে করি না। এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বলতে চাইছেন যে বহিঃশক্তি, বিশেষ করে মানে আমেরিকান সিআইএ বা এফবিআই, এরা হয়তো জড়িয়ে ছিল, এদের পয়সা, এদের ইন্টেলিজেন্স, এদের ট্রেনিং। এমনকি এই মিলিটারির কথা যখন বললেন, মিলিটারি সব খবর দেয়নি, তো বোঝাই যাচ্ছে যে মিলিটারি ওয়াজ ইনফ্লুয়েন্সড। এবং আমেরিকা চায় এমন একটা শাসক যে তাদের কথা শুনবে। শেখ হাসিনা, তার যে একটা আমরা দেখেছিলাম যে ক্যারিজমা হয়েছে, তার একটা দেশের প্রতি ভালোবাসা আছে, সে কখনো ওইভাবে যে যা আমেরিকা বলবো শুনবে সেরকম লোক নেই, সেরকম মহিলা, সেরকম নেত্রী নন। কিন্তু এখন যিনি আছেন ইউনূস, যা বলবে তাই, যদি এটা চাই এটা দেবে। একেবারে পাকিস্তান যেভাবে দাস হয়ে থাকতে চায়, এখনকার যে বাংলাদেশের শাসক আছে তারাও ঠিক দাস হয়ে থাকতে চায়, কেননা তাদের দেশের কাছে তাদের দায়বদ্ধতা নেই। আওয়ামী লীগ গড়ে উঠেছে দেশের মানুষের ভোটের মধ্যে দিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে দেশকে কী করে ভালো করা যায়। বাংলাদেশের যে যুগান্তকারী পরিবর্তন এসেছে, আপনাকে মানতেই হবে, সেটা শেখ হাসিনা। বেশ, শেখ হাসিনার কথা বলছেন, আমি এইখানে একবার দেখাতে চাইবো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এই রায় নিয়ে তিনি কি বলছেন, দেখুন। Our government during the protest last year, yes, there was some mishandling of the protests initially. The protests turned violent. Our government attempted to stop the violence. But yes, there was certainly a political motivation to it. You've had an unelected government staying in power for over a year and a half. Everything has been done undemocratically. You still have tens of thousands of political prisoners behind bars. We currently have over 100 members of parliament being held as political prisoners with no investigations, no trials. So at this point, it definitely is a political coup, if you will. President Trump himself announced at a press conference earlier this year that the previous administration, through USAID, had spent millions of dollars on regime change in Bangladesh. He was referring to the protests last year. So I think the US attitude has definitely changed, and they are certainly more concerned about the threat of terrorism and the rise of Islamism in Bangladesh than the previous administration was. এই যখন ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল, একেবারে প্রথম প্রতিক্রিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি বলেছিলেন এটা রায় নয়, এটা রিগিং করা হয়েছে। আর তার ছেলে বলছেন যে বিচারের নামে প্রতিশোধ নেওয়া হলো। বিশ্বনাথ চক্রবর্তী, দেখো রায় মানে যদি গণহত্যার যে অভিযোগ আনা হয়েছে, গণহত্যাটা তো করেছে ইউনূস। তুমি যদি লক্ষ্য করো যে শেখ হাসিনাকে সরানোর পরে লাগাতার হিন্দুদের নিধন, হাজার হাজার হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুলিশকে তোমাকে পুড়িয়ে মারা, একের পর এক থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশ কর্তব্যরত পুলিশদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, হাজার হাজার সাধারণ নিরীহ আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে বিনা বিচারে জেলে পাঠানো এবং মৃত্যু, একের পর এক ঘটনা যদি তুমি দেখো, তাহলে ইউনূস সরাসরি গণহত্যার সাথে যুক্ত। ফলে কোনো যদি বিচার করতে হয় তাহলে ইউনূসের বিচার করতে হবে যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকাকালীন আপনার সময় কিভাবে মৌলবাদীদের দাপটে এবং আপনার প্রশাসনের সমর্থন নিয়ে মানুষকে জেনোসাইড করা হয়েছে, এবং তার জন্য অবশ্যই মানে আন্তর্জাতিক কোর্টে ইউনূসের বিচার হওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টা, ইউনূস কোনো একটা নির্বাচিত সরকার না, এবং যে পদ্ধতিতে বিচারক নিয়োগ করা হয়েছিল এই শেখ হাসিনার বিচারে, সেখানে হলো লোয়ার কোর্টের বিচারকদেরকে রাতারাতি হায়ার কোর্টের বিচারকে রূপান্তরিত করা হয়, যে বিচারকদের মধ্যে আবার কেউ কেউ পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড ছিল, অর্থাৎ সরাসরি বিএনপি পার্টির সদস্য, তাকে এই শেখ হাসিনার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে এটা বিচার না ক্যাঙ্গারু কোর্ট, সেটা সারা পৃথিবীর লোক দেখেছে। ফলে পরিষ্কার, এবং একই সাথে আমি তোমায় বলতে চাই যে এই এন্টার এপিসোডের মধ্যে ভারতের কাছে মানে যুদ্ধ বন্দি প্রত্যার্পণের চুক্তি এমন যেটা আছে, তাতে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক যদি কাউকে আশ্রয় দেওয়া হয়, রাজনৈতিকভাবে কাউকে আশ্রয় দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা বাধ্য নয় শেখ হাসিনাকে ফেরত পাঠানো। আমি তোমাকে বলতে চাই, শেখ হাসিনাকে এই দেশে কে পাঠিয়েছিল?
বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশের আর্মি হেলিকপ্টার একেবারে সেনা হেলিকপ্টারে করে নিয়ে এসেছিল। আমি এইখানে একবার দর্শকদের সামনে রাখবো একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে, সেটা হচ্ছে ইউনূসের কথা বারে বারে উঠে আসছিল। গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমানে যিনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান অর্থাৎ মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে কি বলেছেন দেখাবো। দেখাতে দেখাতে বিরতি, তারপরে ফিরে আসছে আলোচনার পরবর্তী অংশে। নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মী আর সংখ্যালঘু সম্প্রদায়, পাহাড়ে সব জায়গায় যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্যেকের উপর যে অমানবিক অত্যাচার এরা করলো, এই ইউনূস খুব ভালো মানুষের এখন মুখ করে সারা বিশ্বকে ধোঁকা দিয়ে ক্ষমতা দখলের নামে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সে শুরু করলো ছাত্র হত্যা। এই আবু সাইদ, মুগ্ধ, সবাইকে তো ওরাই হত্যা করেছে। আর তারপরে অগণিত নেতাকর্মী। আমার অপরাধটা কি সেটাই তো আমি জানি না। আমার উপরে নানা ধরনের অপপ্রচার চালালো, সেই যুগ যুগ ধরে প্রায় 10-20 বছর ধরে খালি অপপ্রচারই চালাচ্ছে। কিন্তু দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে অপপ্রচার কান দেয়নি। হ্যাঁ, মুষ্টিমেয় লোক তারা নেমে পড়েছিল, তখন শুধু বলছিলাম যে আমি যখন থাকবো না তখন দেবী দেশের অবস্থা কি হয়। ঠিক তাই হলো। খুনি ইউনূসের তো দেশ চালানোর কোনো যোগ্যতাই নাই। সে সুদ খাইতে জানে, ক্ষুদ্র ঋণ দেবে, মোটা অঙ্কের সুদ খাবে, মানুষ মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করবে সেটা কেড়ে নেবে। এটা সে খুব ভালো বুঝে। বাংলাদেশের মানুষের জন্য তার কোনো মায়া দয়া নাই। আজকে যে একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ যেখানে বিস্ফোরক দাবি করেছেন আসাদুজ্জামান খান কামাল, সেখানে একটা জায়গায় তিনি বলছেন যে -2 ফর্মুলা নিয়ে এগোচ্ছিলেন বহু বছর ধরে এই মোহাম্মদ ইউনূস। হাসিনাও থাকবেন না, খালেদা জিয়াও থাকবেন না, অন্য কেউ, সেটা একেবারে এইটা নিশ্চিত করতে চাইছিলেন। আমি বলছি প্রদীপদা, একেবারে 8 ঘাট বেঁধে এবারে মোহাম্মদ ইউনূস তিনি নেমেছেন বলে আসাদুজ্জামান খান কামাল তিনি অভিযোগ করছেন। তারই কি অংশ যে পাকিস্তানের সঙ্গে এতটা ঘনিষ্ঠতা, আইএসআই এর অফিস তৈরি করা বাংলাদেশে এবং জঙ্গিদের সরাসরি মদত? না দেখুন, এই তার যে প্রক্রিয়াগুলো সেগুলো তো পরপর আসছে। প্রথমে ধরুন হাসিনা যে দল আওয়ামী লীগ, তাকে ব্যান করে দেওয়া হলো, নির্বাচন তারা অংশ নিতে পারবে না। এই যে -2 ফর্মুলা বলছেন, এটা 2006-7-এও আমরা শুনেছিলাম যখন আরেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে ছিল। কিন্তু সেই -2 ফর্মুলাটা কিন্তু তারা কোনো রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে ইলেকশন ডাকেনি। ইলেকশন ডেকেছিল সমস্ত রাজনৈতিক দলকে পার্টিসিপেট করাতে হয়েছিল এবং সেখানে তারপরে আবার নির্বাচনের মাধ্যমেই ফিরে এসেছিল। ফলে -2 ফর্মুলা না, এখানে আসলে হচ্ছে -1 ফর্মুলা। তার কারণ -1 এখানে শেখ হাসিনা এই সমস্ত কিছুর মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরির একটা প্রচেষ্টা করেছিলেন এবং ভারতের সঙ্গে সুসম্পর্কের ওপরে জোর দিয়েছিলেন, যেটাতে আপত্তি। এবং এই আপত্তির জনিত কারণেই এই যে পাকিস্তান ভারতকে ডিস্টেবিলাইজ করা, এইটাই হচ্ছে আসল লক্ষ্য, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক এবং চীন হোক। ফলে তারা যেভাবেই পারবে একটা পাপেট সরকার তৈরি করে তাকে করবেন। এবং আপনি এই স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যে জায়গাটায় আনছিলেন, যে লিবারেশন, যে স্বাধীনতার যুদ্ধের সময় কারা পাকিস্তানের সাথে ছিল, এবং এই জায়গায় ভারতের পাশে তখন কিন্তু দাঁড়িয়ে ছিল রাশিয়া। ফলে আজকে রাশিয়া এবং ভারত তাদেরকে কিন্তু এই জায়গায় একটা বলিষ্ঠ স্ট্যান্স নিতে হবে যে বাংলাদেশে নির্বাচিত সরকার নির্বাচন হওয়ার আগেই এই যে ব্যান করে দেওয়া, যদি একটা এই কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু ক্ষমতা থাকে, এই ক্ষমতাগুলো উল্লেখ করে তাকে কি ব্যান করা হয়েছে, যদি না হয় তাহলে এই নির্বাচন প্রক্রিয়ায় যাতে আওয়ামী লীগ আসতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেটা দেখা এবং তাদেরকে বার্গেন করা। যেহেতু আজকে ভারতে হাসিনা আছেন বলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভারতের কিন্তু আজকে একটা দায়িত্ব আছে রাশিয়ার সঙ্গে মিলে এই বাংলাদেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। কারণ ইউনূসের হাতে থেকে যদি এই নির্বাচন প্রক্রিয়া হয়, সেখানেও কিন্তু এই যে একেবারে আমি বলছি এই জায়গায় ভারতের ঠিক কি করণীয়, আমি দ্রুত ব্রিগেডিয়ার দাসের কাছে আসবো। দেখুন, ভারতবর্ষর যে স্ট্যান্স এখন সেটা একদম ঠিক আছে। ভারতবর্ষ অবজারভেশন করছে, প্রিপারেশন নিয়েছে, চিকেন নেক এরিয়াতে 7 সিস্টারের প্রিপারেশন নিচ্ছে। ভারতবর্ষ বাংলাদেশের উপর ইকোনমিক অ্যাকশন নিয়েছে এবং ভারতবর্ষ বাংলাদেশের সরকারের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন বজায় রেখেছে, মানে এখন যে অস্থায়ী সরকার। এবং আজকে বাংলাদেশের যিনি এনএসএ বলি আমরা, ওনার নাম খালিলুর রহমান, তিনি আজকে এই মুহূর্তে দিল্লিতে আছেন। কোলম্বো একটা কনফারেন্স হচ্ছে, সেটাতে সিকিউরিটি, মালদ্বীপ, মরিশাস, কোলম্বো, নানান রকম দেশগুলো আশেপাশে যেগুলো ইন্ডিয়ান ওশেন এরিয়া। এইবার হচ্ছে যে ভারত
প্রস্তুত থাকবে, কিন্তু ভারতকে এইটা মেনে চলতে হবে যে পৃথিবীর হয়তো কোনো দেশ আমাদের পাশে দাঁড়াবে না। যদি রাশিয়া দাঁড়ায় ভালো, যদি ইসরায়েল দাঁড়ায় ভালো, আর যদি নাও দাঁড়ায় আমাদের এই কাজটা একলা করতে হবে। এবং ভারত এই মুহূর্তে সেই ক্ষমতা রাখে পাকিস্তান বাংলাদেশকে একসাথে বুঝে নেওয়ার, এবং সেইভাবেই ভারত এগাবে। বাট যুদ্ধ না করে ভারত ইকোনমিক্যালি, পলিটিক্যালি বা কূটনৈতিকভাবে বা অন্য নানান রকম ভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে। এই যে গভর্নমেন্ট আছে সেটা আমার মতে এরা ক্ষমতাতে আসতে চাইছে যে এখন সর্বেসর্বা, এবং তিনি হয়তো জামায়াতের সাথে মিলে একটা করবেন, এবং কিছুদিন পরে আমরা দেখব যে নতুন পার্টিটি শুরু হয়েছে নাহিদ ইসলামের, সেও হয়তো বাইরে চলে যাবে ক্ষমতার পরিসরের। এবং ভারতের যদি ইলেকটেড গভর্নমেন্ট হয়, ভারত তাদের সাথে ইন্টারেক্ট করবে যতদিন। এবং যে একটা প্রশ্ন বারবার করা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা, আমার মনে হয় না অদূর ভবিষ্যতে আর বা সুদূর ভবিষ্যতে ভারত কখনোই ফেরত দেবে এই মুহূর্তে, কারণ সেটার অনেক কারণ আছে। আমার ব্যক্তিগত মতে এই প্রহসন যেটা হয়েছে সেটা প্রহসনটাও বৈধ নয়। বেশ, অনেক ধন্যবাদ সবাইকে। আলোচনা আমরা এইখানে শেষ করব, এবং আমাদের টানা নজর থাকবে বাংলাদেশের পরিস্থিতির দিকে, এবং বাংলাদেশে যেভাবে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, স্বয়ং সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করছেন, কতটা সতর্কতা আমাদের ক্ষেত্রেও প্রয়োজন। এই আলোচনায় আপাতত এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।